তাহলে আমরা পর্যাবৃত্ত গতির যদি সংজ্ঞা লিখি, আচ্ছা পাশে লিখবো, হ্যাঁ, এদিকে আমরা এক পর এক, এটার প্রকারভেদ আরেকটা বের হবে। ধরো তোমার স্পন্দন গতি, স্পন্দন গতির আরেকটা প্রকারভেদ বের হবে সরল ছন্দিত স্পন্দন। ওকে, তাহলে পর্যাবৃত্ত গতির এটার আগে সংজ্ঞাটা এই পাশে লিখে দিই। যদি কোনো বস্তু বা কণার গতি এমন হয় যে সেটি একই দিক হতে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তবে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি বলে। ওকে, তথ্য মূলত স্পেশালি কয়টা? একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, তাই তো, নির্দিষ্ট সময় পর পর। আর একটা কথা, কোন দিক থেকে? একই দিক হতে, একবার এদিকে যাবে আরেকবার এদিকে যাবে, এরকম না, কি হবে? একই দিক হতে। তোমরা যদি এটা জিজ্ঞেস করি তাহলে তুমি বলবা ওই যে ঘড়ির কাঁটার গতি, নাকি বলো? উদাহরণ বললেই বলে ঘড়ির কাঁটার গতি। উদাহরণগুলো যখন আমরা দিই তখন জিনিসটা আরো একটু স্পষ্ট হয়, এই জন্য উদাহরণ দিই, তাই না? তুমি যদি বলো সূর্যের চারপাশে পৃথিবীর গতি, অবশ্যই পর্যাবৃত্ত গতি, নাকি? তাহলে এক নম্বরে তুমি বলতে পারো সূর্যের চারপাশে পৃথিবীর গতি। সূর্যের চারপাশে শুধু পৃথিবী 365 দিনে ঘুরে এরকম না, অন্য যে গ্রহগুলো, যে ধরে নাও 86 দিনে ঘুরেও 86 দিনেই ঘুরে, নাকি বলো? তাহলে সূর্যের চারপাশে গ্রহে বা গ্রহ সমূহের গতি লিখতে পারি, গ্রহ সমূহের গতি যে 226 দিনে ঘুরেও 226 দিনেই ঘুরবে। তারপরে আমরা বলতে পারি আবার সূর্যের যে নিজের অক্ষের চারপাশে ঘুরে না, কয়দিনে একবার ঘুরে? নিজের অক্ষের উপরে একবার ঘুরে, কয়দিনে? এটা যে বলবে তাড়াতাড়ি, তারে হচ্ছে আমরা এখানে চকলেট দেবো, সেই ইফতার পরে চকলেট খাবে। বলো পৃথিবী নিজ অক্ষে উপরে একবার ঘুরে আসতে কয়দিন সময় নেয়? হ্যাঁ, এবার তো অনেকজন পেরে গেল। পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন কয়দিনে? 24 আওয়ার, নাকি? 24 আওয়ার। ওকে, এরকম ভাবে আমরা লিখলে অনেক লিখতে পারি। 3 নাম্বার যদি বলি ঘড়ির কাঁটার গতি, এরা কি সবগুলো কাঁটা একই সময় ঘুরে আসে? কোনটা কত দিনে? হ্যাঁ, আচ্ছা এটা শুনি, মিনিটস হ্যান্ড, এটা কয় দিনে?
কয় সেকেন্ড একবার ঘুরে আসে? আচ্ছা 60 সেকেন্ড। যদি বলি যে হ্যাঁ 60 সেকেন্ড শেষ হয়ে যাব। মিনিটের কাঁটা কতক্ষণে ঘুরে আসে? কয় মিনিটে? মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে কত মিনিট লাগে ভাই? 60 মিনিট। 60 মিনিট। আর প্রতি মিনিটে কয় সেকেন্ড? এত সেকেন্ড লাগে। হ্যাঁ, আর যদি বলি মিনিট হ্যান্ড না বলে যদি সেকেন্ড হ্যান্ড বলি, সেকেন্ড হ্যান্ড, সেকেন্ডের কাঁটা যেটা কত, তাহলে 60 সেকেন্ড। হ্যাঁ, আর আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড কত কত? আচ্ছা ঘন্টা আগে বলো যে কতক্ষণে ঘুরে আসে? 24 ঘন্টা না 12 ঘন্টা? তাহলে ঘন্টার কাঁটা ঘুরে আসে 12 ঘন্টায়। মানে এটা কিন্তু পারতে হবে, নাহলে এই টাইপের আবার গাণিতিক যখন প্রবলেম আসবে তখন তুমি জানোই না যে ও কতক্ষণ ঘুরে আসে, ওর এবার কৌণিক বেগ বের করতে বলবে, রৈখিক বেগ বের করতে বলবে, তাহলে কিভাবে পারবা বলো তো? তাহলে আওয়ার্স হ্যান্ড ঘুরে আসে কতক্ষণে? 12 ঘন্টায়, তাই না? 12 ঘন্টা ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, এত সেকেন্ড হবে। হ্যাঁ, বুঝলে তো? আর না উদাহরণ দিই, বুঝেছো তো? আরও এরকমভাবে অনেক উদাহরণ তৈরি আমরা করতে পারি। এইখান পর্যন্ত বললাম কেন, যে এটার গাণিতিক প্রবলেম হবে ভবিষ্যতে। হয়েছে লেখা? স্যার এখানে আরও একটা ছোট্ট বিষয় ক্লিয়ার করি। অনেকে মনে করে যে পর্যাবৃত্ত গতি মানেই এমনি বৃত্তাকার হতে হবে। বৃত্ত শব্দ যে আছে, তাহলে এ বৃত্তের যদি আমি বলি যে এইটা একটা পয়েন্ট এ, তাহলে এ পয়েন্টকে কেন্দ্র করে যদি এই দিক দিয়ে ঘুরে তাহলে বারবার এদিকে ঘুরে আসবে, তাই তো? এটা যদি এদিকে কোন এই দিকটাতে কি বলি আমরা? অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লকটা করে ঘুরে কোন দিকে? এদিকে। আর এটা কোন দিকে দিয়েছি? এদিকে। তাহলে এটা কি? অ্যান্টি ক্লক ওয়াইজ। বারবার ঘুরবে, নির্দিষ্ট সময় পর পর ঘুরবে, একই দিক থেকে ঘুরবে, এটা বুঝলাম। কিন্তু সবসময় বৃত্ত হতে হবে, ডাজ নট ম্যাটার, অন্য কোনো পথও হইতে পারে, মনে থাকবে। ধরো একটা পার্ক আছে এরকম, ঠিক আয়তকার পার্ক বা বর্গাকার পার্ক, এইটা হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরে ডায়াবেটিসের রোগী কোনো একজন আঙ্কেল প্রতিদিন ধরে নাও এখান থেকে রওনা দিয়ে এইখান ঘুরে এসে 15 মিনিট টাইম নেয়। কয় মিনিট বললাম? 15 মিনিট। তাহলে ওই আঙ্কেলের গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, বুঝলে তো? ধরো এরকম তোমার বাড়িতে সুন্দর একটা, ধরে নাও ব্যালকনিতে এরকম একটা তারের হয়তো খাঁচা আছে, কোনো একটা পিঁপড়া যদি এরকম হয় যে ত্রিভুজ আকৃতির এই গঠনটায় পিঁপড়া প্রতিদিন এখান থেকে শুরু করে এইভাবে ঘুরে আসতে সময় নেয় ধরে নাও 2 মিনিট, তার পথটা কি বৃত্তাকার কি ত্রিভুজ আকৃতির? তাহলে যে নির্দিষ্ট সময়ে যদি বারবার ঘুরে আসে, হ্যাঁ, যদি তার টাইম পিরিয়ড একই হয় তাহলে বেগ কি থাকতে হবে? কনস্ট্যান্ট বেগ হতে হবে, নাহলে আগে পরে হচ্ছে যে তুমি যদি 2 মিনিট না হয় 2.5 মিনিট হয়ে যেতে পারে, নাকি বলো? ওটার একটা কনস্ট্যান্ট বেগ আছে, বুঝতে পেরেছো? ওটার একটা কনস্ট্যান্ট বেগ আছে। হ্যাঁ, কখনো বাড়ে কখনো কমে, কিন্তু তারও তো একটা কনস্ট্যান্ট বেগ আছে। ঠিক আছে, খেয়াল করো। তাহলে পথগুলো বৃত্তাকার না হয়ে যদি আয়তকার ত্রিভুজ আকৃতির হয়, তাও সে গতিকে কি বলতে পারি আমরা? যদি সময়টা নির্দিষ্ট হয় আর একই দিক থেকে বারবার অতিক্রম করে। ওকে, বলে নাই বৃত্তাকার পথ, বলেছি কোথাও? ওকে স্যার, বাট একটা জিনিস খেয়াল রাখবে, এখানে বৃত্তাকার পথে যদি ঘুরো তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ কয় ডিগ্রি? 360। এদিক দিয়ে যদি এই আয়তকার পথে ঘুরেছে তাও যদি বলো সেন্টার উৎপন্ন কোণ কত? ত্রিভুজ আকৃতির হলেও কত? বুঝলে না বোঝানি? বাট কোণিক যে সরণ সেটা কত ডিগ্রি হতে হবে একটা পর্যাবৃত্ত সম্পন্ন করলে, একটা আন্দোলন সম্পন্ন করলে? 360
60 ডিগ্রি। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে পর্যাবৃত্ত গতির ব্যাপারে এভার ডিটেলস তোমাদের বলে দিয়েছি। এত ডিটেলস কাউরে বলতে যায় না, কখনো কষ্ট হয় মানুষের। তাহলে আমরা এই পর্যাবৃত্ত গতির একটা প্রকারভেদ পড়ব। একটা প্রকারভেদের নাম হলো কম্পন অবলিক স্পন্দন গতি। কম্পন অবলিক স্পন্দন গতি, ইংরেজিতে কি বলবো তারে? অসিলেটরি অবলিক ভাইব্রেটরি মোশন। অসিলেটরি অবলিক ভাইব্রেটরি মোশন। তাহলে এইটা কিরকম দেখো, কম্পন এই বিষয়টার সঙ্গে আমরা মোটামুটি পরিচিত। কম্পন হলে এরকম টাইপের একটা গল্প হওয়ার কথা, নাকি বলো? ভূমিকম্প, ভূমি শুধু উপরের দিকে যাবে নাকি নিচের দিকেও যাবে? অত ভালো করে খেয়াল করা হয় না ভূমিকম্পের সময়, তাই না? যে আসলে ভূমিকম্প হওয়ার সময় উপরে নিচে কাঁপছে কিনা অত ভালো করে খেয়াল করি না আমরা, না? কারণ কি? হ্যাঁ, কারণ কি? অল্প সময়, বেশি সময় হলে ভালো করে খেয়াল করতা। ব্যাপারটা হলো এই সময় কি থাকি আমরা? খুবই আতঙ্ক থাকি, হ্যাঁ ব্যস্ত থাকি। ওই সময় আমরা ব্যস্ত থাকি, কিছু পরে বাইরে দৌড়াবো নাকি কিছু না পরে দৌড়াবো, ব্যস্ত থাকি। ওকে, আসো এদিকে মনোযোগ দাও, খেয়াল করো স্যার। কম্পন মানেই হচ্ছে একদিকে মুভ করবে না, অবশ্যই একটা ওকে সরি, দেখো এখানে তাহলে কম্পন বলতে আমরা বুঝবো এরকম, ধরো যদি এই পজিশন থেকে শুরু করে, তাহলে একবার যদি এদিকে যায় তাহলে আরেকবার কোন দিকে যাবে? বামে, হ্যাঁ, এমনে এমনে করে দোল খাবে। তার এটা যদি মিডিল পয়েন্ট হয়, এই মিডিল পয়েন্ট থেকে একবার ডানে যাবে, একবার এরকম যদি করে তাহলে সেটাকে বলবো কম্পন, ঠিক আছে? বা স্পন্দন, যদি একটা ইঞ্জিনের পিস্টন এরকম ভাবে নড়াচড়া করে, এভাবে উঠানামা করে ইঞ্জিনের পিস্টনগুলো, তাহলে সেটাকে আমরা বলবো ভাইব্রেটরি মোশন। মিডিল পয়েন্টটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা থেকে একবার উপরে যায় একবার নিচে নামে। ওকে, এটারও তাহলে একটা আমরা সংজ্ঞা দিতে পারি। এখন কথা হচ্ছে স্যার, এই যে পুরো সময় ঘুরে আসতে যে সময়টা নেয়, সরি পুরো একটা আবর্তনের জন্য যে সময়টা নেয় তাকে কিন্তু আমরা বলি পর্যায়কাল। তাকে কি বলি? পর্যায়কাল বলি বা আবর্তনকাল বলি। তো এই আবর্তনকালকে সবসময় আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল টি। তো এইখানে ক্যাপিটাল টি যদি 2 মিনিট হয়, এখানে ক্যাপিটাল টি যদি 15 মিনিট হয়, এখানে ক্যাপিটাল টি যদি কোনো কারণে 24 ঘন্টা হয়, খেয়াল করেন এখানকারও এই পুরো আবর্তনকালের অর্ধেক সময় থাকবে সে ডান দিকে, অর্ধেক সময় থাকবে সে বাম দিকে। বুঝতে পেরেছো তো? তাহলে আবর্তনকালের অর্ধেক সময় যদি ডানে থাকে, অর্ধেক সময়, তাহলে সে গতিকে বলবো আমরা স্পন্দন গতি বা কম্পন গতি। মনে থাকবে তো? তাহলে এটা আরও একটু ডিটেলস একটা সংজ্ঞা দিয়ে দিই, ওটা মাথায় রাখবা। এরকম আমরা তাহলে ক্লিন করি, এই সংজ্ঞার নিচে ওইটা দিই এবার। তাহলে আমরা কম্পন গতির সংজ্ঞা দিই, কম্পন অবলিক স্পন্দন গতি। যদি
কোনো বস্তু কণার গতির বা গতি এমন হয় যে, লম্বা না করে রটা কেটে দাও, গতি এমন হয় যে একটি নির্দিষ্ট বিন্দু, ওই নির্দিষ্ট বিন্দুকে আমরা যে নাম ডাকবো সেটা হচ্ছে সাম্যাবস্থা। কি বললাম? মানে দুটোর মিডিল, এটা বলবো সাম্যাবস্থা। ইংরেজিতে বলবো মিন পজিশন। ভবিষ্যতে এগুলো হচ্ছে আর এক লেকচারের মধ্যে তোমরা সব পেয়ে যাবা এবং একসময় তুমি অভ্যস্ত হয়ে যাবে এগুলোর সঙ্গে। এমন হয় যে একটি নির্দিষ্ট বিন্দুর সামনে পেছনে, সামনের পরে একটা না হাইফেন দাও, এটা বুঝলাম, সামনে পেছনে বা ডানে বামে যেতে থাকে এবং পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাহলে সে গতিকে কি বলবো? তাহলে সে গতিকে স্পন্দন গতি বলবো। ওকে, তাহলে আগেই বুঝিয়েছি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার। তাহলে পর্যায়কালটা যদি এরকম হয়ে থাকে যে 2 সেকেন্ড, তাহলে ডান দিকে 1 সেকেন্ড, বাম দিকে 1 সেকেন্ড। ওকে, নোট করার ব্যাপার হলো তাহলে পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। আর আরেকটা কথা হলো যে একটা নির্দিষ্ট বিন্দুর সামনে পিছনে অথবা কোন দিকে হবে? ডানে বামে। এটাকে আমরা ফিজিক্সের ভাষায় এরকম বলি, এই যে সামনে পিছনে এবং ডানে বামে, এটাকে আমরা বলি টু অ্যান্ড ফ্রো or ব্যাক অ্যান্ড ফোর্থ। হায়ার লেভেলে যখন ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং স্টাডি করবো তখন তো ইংলিশ মিডিয়াম, তাই না? মানে এটার নাম, এটারে কি বলবো? টু অ্যান্ড ফ্রো or ব্যাক অ্যান্ড ফোর্থ। দরকার নাই তোমাদের, হ্যাঁ ঠিক আছে। যারা মনে করে যে আমরা ইংলিশ মিডিয়ামে হচ্ছে ভবিষ্যতে পড়বো, মেডিকেল পড়বে তো, মেডিকেলে কি ইংরেজি ছাড়া বাংলা আছে? হ্যাঁ, শুধুমাত্র যদি ইসলামের ইতিহাস পড়তে যাও আর বাংলা যদি পড়তে যাও, তাও বাংলার কিছু জিনিস যে হয়তো ইংরেজিতে থাকবে না তার তো মানে নাই। ঠিক আছে, গীতাঞ্জলির দেখালো ইংরেজি অনুবাদটা পড়ছো, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের নাম কি? হ্যাঁ, অফারিংস। ঠিক আছে, সং অফ অফারিংস। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ তোমাদের। এখানে তাহলে কম্পন বা স্পন্দন গতিটা বুঝলা? ওকে, এটাকে কিন্তু আরো একটা নামে ডাকা হয়, হারমোনিক মোশন, মানে ছন্দিত গতি। ছন্দিত, কিন্তু এটা থেকে
আরেকটা প্রকারভেদ আসবে, নাম হলো সরল ছন্দিত গতি। ওটার নাম কি? তাহলে সরল ছন্দিত গতির সঙ্গে আবার গুলিয়ে ফেলবে না, এটাকে কি বলতে পারি? হারমোনিক মোশন। মনে থাকবে, হারমোনিক মোশন। ওকে স্যার, তাহলে এটাকে আমরা বলতে পারি হারমোনিক মোশন। হারমোনিক মোশন। স্যার এই জায়গা থেকে আরেকটা প্রকারভেদ তাহলে আসবে, সরল ছন্দিত স্পন্দন। লিখেন, সরল ছন্দিত স্পন্দন। এর যদি সরল অনুবাদ করো বাংলায়, তাহলে সরলের অনুবাদ কি হবে? সিম্পল। ছন্দিতর ইংরেজি হারমোনিক মোশন। স্যার গো এটা অনেক বড়, তো এজন্য সংক্ষেপ করে আমরা বলবো SHM। হয়েছে? এখন এ দুটো তো পড়ছো, এ দুটো পড়েছি এমনি এমনি, আর আমাদের এ অধ্যায়ের মূল যে আকর্ষণ সেটা হলো সরল ছন্দিত স্পন্দন। এটা হচ্ছে আমাদের টপিক। ওকে, এখান থেকে প্রবেশ করবে। এখন এখানে একটা গাণিতিক বিষয় আছে, তোমাদের বইতে দেখা হলো একরকম বলা থাকবে, হয়তো আমি আর একরকম বলবো, এরকম না, তবে ওটা একটু মডিফাই করে বলবো। হ্যাঁ, বিষয় হচ্ছে যে সরল ছন্দিত স্পন্দনটা এই কম্পন বা স্পন্দন গতির একটা উদাহরণ, কিন্তু এখানে বিশেষ একটা দিক লক্ষ্য রাখতে হবে। বিশেষ দিকটা হচ্ছে যে এই গতিটা এলোমেলো হওয়া যাবে না। দেখা হলো এদিকে যাচ্ছে তো যাচ্ছে, তারপরে এখানে মাঝ বরাবর আসার পরে আবার এদিকে অল্প একটু গিয়ে আবার এদিকে যাচ্ছে তো যাচ্ছে, এটা করবে না। তার একটা কি থাকবে? ছন্দ থাকবে। ঠিক আছে, দোলনা ছন্দ অনুযায়ী চলবে। সাম্যাবস্থা থেকে এদিকে যতটুকু যাবে এদিকে ঠিক ততটুকু আসবে, এবং এটার যে কন্ডিশন, স্পেশাল কন্ডিশন, সে অনুযায়ী একটাও চিত্র আঁকা হয় না বইতে। কন্ডিশনটা কীরকম তাহলে তোমাদের আগে দেখিয়ে দিই জিনিসটা। ধরো একটা, আচ্ছা, কম্পন বা স্পন্দন গতির উদাহরণ বলতে পারবা? আগে এটার একটু উদাহরণ বলি, বলো তো এর উদাহরণ কি কি হইতে পারে? হ্যাঁ, উদাহরণ বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার আমরা যদি প্রথমত বলি যে একটা স্প্রিংয়ে ভার ঝুলিয়ে দিলাম, তাহলে এটা উপরে নিচে দোল খাবে তো? ঠিক আছে, তাহলে লিখে নাও, স্প্রিংয়ে ভার ঝুলিয়ে দোলালে সেটা কীরকম হবে? উপরে নিচে দুলতে থাকে। এটাই হচ্ছে ছন্দিত গতি লাভ করে। আমরা যদি বলি পেন্ডুলাম ওয়াচ দেখেছি, দেখেছি নিশ্চয়, দেয়ালে যে ঘড়ি থাকে তার মধ্যে একটা এই যে এরকম, তাহলে এরকম একটা দণ্ড থাকে, অথবা সুতা বা কোনো কিছু দিয়ে আটকানো আছে বলে মনে হয়, এটা এরকম দোল খায় নাকি বলো? ওটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর দোল খায়, এবং তার দোল খাওয়ার উপরে টাইম নির্ভর করে। কোনো কারণে সে যদি অলসতা করে দোল কম দেয় তাহলে ঘড়ি স্লো হয়ে যাবে, আবার কোনো কারণে সে রাগের মাথায় যদি তাড়াতাড়ি দোল দেওয়া শুরু করে তাহলে ঘড়ির টাইম ফাস্ট হয়ে যাবে। বুঝছো তো? তাহলে তার দোল দেওয়ার সঙ্গে ঘড়ির টাইমের কি আছে? সম্পর্ক আছে। হ্যাঁ, এবং এটাও এই অধ্যায়ের লাস্টে যেতে যেতে আমরা শিখে ফেলবো, খুব ভালো করে শিখবো। ওই জায়গার পেঁচানো অঙ্ক অনেকেই উইটে নিয়ে মানে গা ঘামিয়ে ফেলে, তোমরা গা ঘামাবে না, তোমরা জাস্ট মাথা একটু ঘামাবা, দেখবা যে আজীবনের জন্য সহজ। স্যার
তো স্প্রিং ভার ঝুলিয়ে দোলালে ছন্দিত গতি লাভ করে। আরেকটা তাহলে আমরা বলতে পারি যে পেন্ডুলাম ওয়াচ, নাকি বলো? পেন্ডুলাম ওয়াচ এর পেন্ডুলামের দোলন, ওই ওয়াচের কোন জিনিসটার দোলন? দোলক ঘড়ি। আরেকটা উদাহরণ দিই, আরো কয়েকটা উদাহরণ আমি দিতে পারি। একটা উদাহরণ দিই, ধরো ইউটিউবে যদি পানি ভরে দোল দাও প্রীতি তুমি এভাবে তাকাইলে কেন? প্রথমে ভাবছো যে ইউটিউবে পানি ভরে দোল দেওয়া কেমন, তাই না? ইউটিউব বলতে এই যে তোমারে আমারে যে টিউবের মধ্যে ঢুকাই দিয়ে দোল খাওয়াচ্ছে, ওই ইউটিউব না, এটা আলাদা ইউ আকৃতির টিউব। এটারে আমরা ফিজিক্সের ভাষায় বলি ইউটিউব। ইউ আকৃতির টিউবটা কিরকম হবে ভাই? এরকম, হ্যাঁ দেখো, এবার বুঝতে পারছো তো? এটার নামও কি? ইউটিউব। ওকে, দিস ইজ কল্ড ইউটিউব। আর ওইটার বানান কি? টিউব। হ্যাঁ, ওটার মানে হলো যে তুমি টিউব, আর এটার মানে হলো ইউ আকৃতির টিউব। স্যার খুব চিন্তা করো যে আমরা এই ইউটিউবের মধ্যে ধরো নীল পানি দিয়ে দিলাম, হ্যাঁ লাল পানি নিব, এইখানে যদি এরকম হয় যে কোনো একদিকে পুশ করে ছেড়ে দিলাম, হালকা একটু চাপ দিয়ে ছেড়ে দিলাম, তাহলে ওই চাপের কারণে পানি কিছুটা দেখা হলো বিভব শক্তি তো তৈরি হবে, ওই বিভব শক্তির কারণে কিছুটা উপরে উঠবে, আবার দেখা হলো উপর থেকে এদিক থেকে আবার চাপ খেয়ে এদিকে উঠবে, এটা দেখবা অনেকক্ষণ চলবে। তাহলে মন চাইলে একটা ইউটিউব বানাবা, দেন পানি দিয়ে, অন্য কিছুই করা লাগবে না, জাস্ট একটু চাপ দিয়ে দিবা, দেখবা যে এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার, অনেকক্ষণ চলবে। কারণ তরল জিনিস তো, এটার এই ফ্রিকশনটা তুলনামূলক কম, অতএব এনার্জি লস হবে খুব ধীরে ধীরে, অতএব এই দোলনটা অনেকক্ষণ দেখতে পাবা। বুঝতে পেরেছো? তাহলে আমরা 3 নাম্বার লিখতে পারি যে ইউটিউবে পানির স্পন্দন, ইউটিউবে পানির স্পন্দন। ওকে, এগুলো সব কি? সবগুলোই হচ্ছে কম্পন বা স্পন্দন গতি। ওকে স্যার, এই কম্পন বা স্পন্দন গতি আমরা যতটুকু দেখলাম, এবার খেয়াল করো যে ঠিক ওই রকমই আরো একটা বিষয় আঁকি, যে এরকম একটা, এটা তো সরল দোলক, হ্যাঁ আমরা কোনো দিনের জন্য এই অবস্থাতে সরল দোলক বলতে পারবো না, ঠিক আছে? বুঝো নাই? মানুষ দুনিয়ার সব মানুষই ভালো মানুষ, কিন্তু তুমি যতক্ষণ না ওর কাজ কারবার দেখবা তারা কিন্তু ভালো মানুষ বলতে পারবো না, ঠিক তেমনি এর সরল দোলক বলতে পারবো না। যদি এটা এরকম হয় যে এবড়ো থেবড়ো ভাবে এরকম দোল খাচ্ছে, তাহলে আর সরল দোলক বলতে পারবো না। তার দোল খাওয়াটা হতে হবে খুবই সুন্দর, পোলাইট, এমনে যাবে এমনে আসবে, এমনে যাবে এমনে আসবে, এমনে যাবে এমনে আসবে, তাহলে তার নাম কি হবে? এবং সেটা কোনো দিনের জন্যই সে এই বরাবর কাত হবে, কিন্তু এখানকার 4 ডিগ্রির উপরে কোণ হওয়া যাবে না। কোণ কয় ডিগ্রির উপর হওয়া যাবে না? 4 ডিগ্রির উপর বিস্তার হওয়া যাবে না। মনে থাকবে তো? সরল রেখা বুঝো, বক্ররেখা বুঝো, ম্যাথ পড়েছো। সরল রেখার সমীকরণে কোনো দিনের জন্যই যদি y সমান সমান সর্বোচ্চ mx আসতে পারে, y সমান সমান mx প্লাস c আসতে পারে, কিন্তু y সমান সমান যদি 4x আসে সরল রেখা, 4x যদি আসে সরল রেখা হবে, y সমান সমান x স্কোয়ার সরল রেখা হবে, হবে কি না?
ধরো y সমান সমান এক্স কিউব সরল রেখা হওয়ার সম্ভাবনা আছে, এটা তো বোঝো। তাহলে এই সমীকরণ y সমান সমান x মানে y প্রপোর্শনাল টু এক্স, এইরকম সমীকরণ যদি মেনটেন করে তাহলে তাকে বলবো আমরা সরল। তো তার গতিপথ তাহলে সরল রৈখিক হতে হবে। তাহলে স্যার এর দোলনটা এমনি হবে ডিং 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 এরকম, বুঝছেন? যখনই গতিপথ এমন তখনই ওটা অসরল মানে জটিল, না বুঝলে না? সরল সরল দোলক কখন বলবো? যখন তার গতিপথ সরল রৈখিক, যখন তার গতিপথ, আমি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আর গতিপথ যদি সরল রৈখিক না হয় এরকম বাঁকা হয়ে যায় তাহলে সে কি? জটিল দোলক। কি দোলক? মনে থাকবে তো? জি স্যার। তাহলে সরল দোলক কিন্তু এইটারে আমি বলতে পারবো না যে সরল দোলক, ওর গতিপথ কেমন সেটা দেখে আমি বলতে পারবো ও সরল দোলক কে না। আচ্ছা, আপাতত তাহলে আমরা সরল দোলকের যে গতি এটাকে যদি সরল ছন্দিত স্পন্দন গতি বলি তাহলে তার বৈশিষ্ট্য কয়েকটা লিখে নাও। হ্যাঁ, এ কয়েকটা বৈশিষ্ট্যকে একটা সংজ্ঞার মধ্যে আমরা পরে আবদ্ধ করব। এগুলো মিশাইলাম। হ্যাঁ, তোলা হয়েছে না সব? ওকে স্যার। দেখেন তাহলে এর গতিপথটা আমার বইতে দেয়া থাকবে এরকম এরকম, হ্যাঁ, বাট আমি বুঝবো যে এরকম হওয়া সম্ভব না। সরল দোলক হইতে হইলে তার গতিপথটা হবে এমন, এইভাবে যাবে এইভাবে আসবে। ওকে, তাহলে এইখানে সরল রৈখিক হবে গতিপথ, তারপরে একটু বাঁকা করেছি। ওকে, তাহলে এইখানকার এই কোণের মান থিটার মান কয় ডিগ্রি হতে হবে? লেস দেন 4 ডিগ্রি। ওকে, প্রথম বৈশিষ্ট্য এটা। তার গতিপথ কি হবে? সরল রৈখিক। সংজ্ঞা আছে স্যার, ওই সংজ্ঞা শেখানোর জন্য এ ধরনের হচ্ছে ফোন দিয়ে আঁটছি। তাহলে 1 নাম্বার লিখো, কৌণিক বিস্তৃতি কত হবে? কৌণিক বিস্তৃতি 4 ডিগ্রি এর চেয়ে আচ্ছা ছোট হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য, গতিপথ কি হবে? গতিপথ সরল রৈখিক। 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার বৈশিষ্ট্যটা বলার আগে তোমাদের একটু বোঝাই যে স্যার এই যে স্বাভাবিক অবস্থায় যখন আমি এটা ঝুলিয়ে রেখেছিলাম তখন সেটা তো এ বরাবর টান খেয়ে পড়েছিল, তাই তো? এ বরাবর টান খেয়ে পড়েছিল, এই পজিশনটাকে আমরা বলবো সাম্যাবস্থা। কি বলবো? সাম্যাবস্থা। ইংরেজিতে বলবো মিন পজিশন। মিন শব্দটা পরিসংখ্যান থেকে ধার করা। অনেকগুলো জিনিসের যখন গড় বের করি তখন তার নাম হলো মিন। তাহলে সাম্যাবস্থা, এখান থেকে একবার কোন দিকে যাই? ডানে। একবার কোন দিকে যাই? বামে। ওকে, সাম্যাবস্থা থেকে ডান দিকের এই দিকে যে যাচ্ছে দূরত্ব, এই দূরত্বগুলোকে আমরা বলি সরণ। সাম্যাবস্থা থেকে সরণকে কি দ্বারা লিখলাম? এক্স দ্বারা। হ্যাঁ, এটা আসলে কোন অক্ষ বরাবর সরণটাও ঘটছে গো? এক্স অক্ষ বরাবর। এটা যদি এরকম হইতো যে এই দোলনটা কম্পনটা এমনে, ঠিক আছে, তাহলে খেয়াল করো যে এই মিডিল পজিশনটাকে আমরা বললাম সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা থেকে কণাগুলো একবার উপরের দিকে দোল খাচ্ছে একবার নিচের দিকে। তাহলে এই যে উপরে নিচে দোল খাচ্ছে এগুলো কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তখন আমরা কণার সরণকে লিখি ওয়াই দ্বারা, আর এক্স অক্ষ বরাবর হলে লিখি এক্স দ্বারা। মনে থাকবে? হেস পাগলা কেন তুমি দিলা? তুমি বলো এটা ওয়াই অক্ষ বরাবর, তাই এই সরণগুলোকে সাধারণত আমরা কি দ্বারা লিখি? ওয়াই, আর এটারে এক্স। এখন সর্বোচ্চ যে সরণ এটারে ধরো y1 নাম দিলাম, এটারে ধরো y2 নাম দিলাম, বিভিন্ন রকমের সরণ। বাট সর্বোচ্চ যে মাপটা এইটাকে আমরা বলি বিস্তার এ। তাহলে সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণকে কি বলে? বিস্তার। ওকে, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণকে বলে বিস্তার।
তো বলেন স্যার এইটা যদি সাম্যাবস্থার পজিশনটা হয়ে থাকে ধরো ও ও থেকে এই দিকে যেটা আসলো সেটা ধরো এম, তাহলে ও এম পর্যন্ত যে ফাইনালি যে দূরত্ব সে দূরত্বটাকে আমরা বলবো বিস্তার, সে দূরত্বকে বলবো বিস্তার, মনে থাকবে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই দিকে যখন ডান দিকে দূরত্ব বাড়তে শুরু করবে তখন তোমার যদি ত্বরণও ওইদিকে বাড়তে শুরু করে তাহলে আর কোনো দিন এখানে গিয়ে ফিরে আসবে? আচ্ছা, একটা বস্তু তো চলে বল দ্বারা, বল যেদিকে ত্বরণও ঠিক সেদিকে, তো ডান দিকে যখন যাচ্ছে তখন তারে ধরো ওই দিকে যদি ত্বরণ দেয়া হয়, ওইদিকে যদি বল দেওয়া হয় তাহলে তার কি আর ফিরে আসার কোনো চান্স আছে? তাহলে তো সে ওই বলের কারণে আরও যেতে থাকবে। মনে রাখবা যে ও যখনই সাম্য অবস্থা থেকে ডান দিকে যায় তখন একটা বল কাজ করে, সেটা কোন দিকে? বাম দিকে, মানে তার পিছু টান দেওয়ার জন্য একটা বল বাম দিকে কাজ করে। ওকে, আবার সাম্য অবস্থা অতিক্রম করে যখন সে বাম দিকে আসে তখন এবার বলের নেচার কোন দিকে? ডান দিকে, মানে এটা পাশের বাসার আন্টি। ঠিক আছে, তুমি যেদিকে আন্টির মন মানসিকতা তার। ওকে, মনে থাকবে তো? তাহলে সব আন্টি খারাপ না গো, অনেক আন্টি আছে অনেক ভালো ভালো খাবার দেয়। তোমার পরীক্ষা শুরু হলে দেখবা যে উনি সুন্দর বলবে যে মেয়েটা হচ্ছে ইয়া, তাহলে ডিমের ভুনা দিয়ে পাঠায়, তারপরে ডাল ভাজি, তারপরে ও ডালের ভাজি হয় ডালের বড়া হয়। আচ্ছা, যা হোক, আন্টির কথা বাদ দিয়ে আমরা ফিজিক্সের আর একটু জায়গা মানে ক্লিয়ার হয়ে যায় নাকি? তাহলে বলেন যখন বাম দিকে আসবে তখন বলটা কোন দিকে কাজ করবে? এখন স্যার আমি কিভাবে বলবো যে বলটা ডানে কাজ করে বামে কাজ করে? তা না করে আমরা বলে দিব যে বলটা হচ্ছে সাম্যাবস্থামুখী। কোন অভিমুখী? মানে ও যখন সাম্যাবস্থা থেকে ডানে যাবে তখন তারে টান দিয়ে কোথায় নিয়ে আসতে চাইবে? ও যখন বামে যাবে তখন কোথায় নিয়ে আসতে যাবে? সাম্য অবস্থায় নিয়ে আসতে চাইবে। হ্যাঁ, তাহলে এখানে একটা প্রত্যয়নী বল কাজ করে এবং তার ডিরেকশন হচ্ছে কোনমুখী? সাম্য অবস্থামুখী। ঠিক আছে, তাহলে লিখব বস্তুর সরণের বিপরীত দিকে সর্বদা প্রত্যয়নী বল কাজ করে। বল ক্রিয়া করে যা সাম্যাবস্থামুখী। পুষ্প যাওয়া লাগবে? হ্যাঁ, ভেরি গুড, এ তো ভালো। কেন তোমরা আসো, তাহলে টপিক ক্লিয়ার করে আজকে শেষ করি। এটা বুঝেছ? তাহলে একটা প্রত্যয়নী বল কাজ করে, সেটা কোন বরাবর তাহলে সবসময়? আর সরণ কোন জায়গা থেকে তাহলে মাপবা? সরণ কোথায় থেকে মাপবা? সাম্যাবস্থা থেকে মাপবো সরণটা। হ্যাঁ, আমরা এবারে এই সরণের সমীকরণ কেমন হয় সেটা তো দেখবো পরে একবার। এটার জন্য তাহলে আর কোনো বৈশিষ্ট্য দেব কিনা পরে, কিন্তু এটার যে সংজ্ঞা চাচ্ছিলাম এবার আমরা সেই সংজ্ঞাটা লিখি। হ্যাঁ, এই 4 নাম্বার বৈশিষ্ট্যের জায়গাটা ফাঁকা রাখো, যদি কোনো কিছু মনে পড়ে আমি লিখে দেবো। পড়াইতে পড়াইতে যদি মনে হয় যে আরও একটা বৈশিষ্ট্য লিখি, এটা তাহলে সংজ্ঞায়নটা কিভাবে করব? কি যেন এটা? সরল ছন্দিত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন। সব পিছনের বেঞ্চ মিম আছো তো? ক্লাসে মনোযোগ আছে? বাহ, ফার্স্ট টু লাস্ট তোমরা যদি সবাই এভাবে মনোযোগ দিয়ে থাকো তাহলে তো আমার এনার্জি বেড়ে যাবে, বুঝছো? স্যার গো, এটা তাহলে আমরা একটা সংজ্ঞা দাঁড় করাই। বস্তু কণার গতি যদি প্রত্যয়নী বলের প্রভাবে
এমন হয় যে প্রত্যয়নী বল সর্বদা সরণের সমানুপাতিক এবং সাম্যাবস্থা অভিমুখী। তবে তাকে সরল ছন্দিত স্পন্দন বলে। আর স্পেশালি আরও যে ক্রাইটেরিয়াগুলো ফলো করবে সেগুলো কি করেছে উপরে লিখে দিয়েছি। হ্যাঁ, ওকে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এখানে আমি প্রত্যয়নী বল লিখেছি, বাট তোমাদের হয়তো এইচএসসি লেভেলের বইগুলোতে প্রত্যয়নী বল না লিখে বলবে ত্বরণ সরণের সমানুপাতিক। কি লিখবে এখানে? তাহলে এটা লেখা থাকবে, এটা লিখে নিতে পারো, অথবা ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এ টাইপের ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, কিন্তু বিপরীতমুখী। হয়েছে? আর আমরা কি লিখলাম? প্রত্যয়নী বল, তাই তো স্যার? এখানে তো অনেক কিছু পড়াইছি, এই জায়গাতে এবার আসি। এইখানে যে সংজ্ঞাটা দিয়েছি সে অনুযায়ী তাহলে ওই প্রত্যয়নী বলকে যদি এফ দ্বারা লিখি তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। সরণকে কি দ্বারা লিখলাম তাহলে? এক্স। কিন্তু বিপরীতমুখী, তাহলে কি দেব? মাইনাস দেব। ঠিক আছে? খুব ক্লিন একটা কথা যে সরণ যত বাড়বে প্রত্যয়নী বলের মান তত বাড়বে। সরণ বাড়লে প্রত্যয়নী বলের মানও বাড়বে। যদি সাম্যাবস্থা থেকে সরণ না ঘটে তাহলে প্রত্যয়নী বল তৈরির কোনো দরকার নাই। আছে কি? কোনো প্রত্যয়নী বল তৈরি হবে না। আর ও যত দূরে যেতে চাইবে প্রত্যয়নী বল তত বৃদ্ধি পেয়ে যাবে। দেন ফাইনালি ওরা টেনে আনতে হবে তো আবার। এ হচ্ছে কথা স্যার। এখান থেকে এই সমীকরণের জাস্ট ফাইনালটা দিয়ে তোমাদের ছেড়ে দিই, একদিনে বেশি দিলে কষ্ট হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে একটা কি আসে? ধ্রুবক। এই ধ্রুবককে কি বলবো আমরা? স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক। ঠিক আছে, পড়েছি না এর আগে? প্রত্যয়নী বলের সঙ্গে সরণের সম্পর্ক থেকে এটা বলবো বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। ওই যে স্প্রিং এরও তো ব্যাপার আসবে, এই গতিতে স্প্রিংও আসবে। একটা ছোট্ট কথা, যে কণাটা দোল খাবে, ধরো যে কণা দোল খাবে সেই কণা বা এই ববের ভর যদি এম হয় তাহলে বল এফ সমান সমান আমরা লিখতে পারি এম ইন্টু এ। লিখতে পারি? পারি। ছোট্ট কথা, যদি এরকম হয়, খেয়াল করো তো, গতিবিদ্যা অধ্যায়তে ব্যবকলনীয় অংশগুলো পড়েছে কিনা জানি না, ডিফারেন্সিয়েশন। তবে সরণ থেকে বেগের সংজ্ঞায় যখন আসো, বেগ কাকে বলে?
সময়ের সাথে সরণের পরিবর্তনকে কি বলে? বেগ। তো এটা ছোটকালের কথা। তাহলে বেগকে আমরা যদি বলি যে দুটো সরণের ডিফারেন্সটা ডেল্টা এস আর সময়ের পরিবর্তনটা ডেল্টা টি, তাহলে সময়ের পরিবর্তনের সাথে কিসের পরিবর্তন? ওইটাই এখনকার এই লেভেলে, এইচএসসি লেভেলে, তাহলে সময় একটা চলক, এ চলকের সাপেক্ষে কার পরিবর্তন মাপবো? তাহলে সময় চলকটা ডি ডিটি এ ডি ডিটি অফ এস, তাই তো? ডি ডিটি অফ এস, এখানে চাইলে ব্র্যাকেট ইউজ করতে পারো, নাও করতে পারো। তাহলে সময়ের সাথে কার পরিবর্তন মাপবো? সরণের। তোমার গণিত নাই, যার গণিত নাই সে আবার একটু ভাববে যে কী ব্যাপার, কী বলে। এটা ডিফারেন্সিয়েশন, সময়ের সাথে কার পরিবর্তন? সরণের। এটার বেগ বলে। তো এবারে সরণকে যদি আমি এস দ্বারা না লিখে স্যার, কোনো কারণে যদি এক্স দ্বারা লিখি, তাহলে বেগের সমীকরণ কী হবে? বেগ ভি সমান ডি ডিটি অফ এক্স। কোনো সন্দেহ আছে? এবার বলো ত্বরণ কাকে বলে? সময়ের সাথে কার পরিবর্তন? বেগের পরিবর্তন। তাহলে এবার ত্বরণ এ সমান সমান দিব ডি ডিটি অফ ভি। ওকে, ডি ডিটি অফ, এখন ভি এর আবার মান বসাতে পারো ডি ডিটি অফ এক্স, ডি ডিটি অফ এক্স। ওকে, তাহলে এক্সকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি, ডাবল ডেরিভেটিভ অফ এক্স ইজ এ, কয়বার ডিফারেন্সিয়েশন করব? দুইবার যদি করি তাহলে কি পাওয়া যাবে? ত্বরণ। তাহলে সরণকে দুইবার ডেরিভেটিভ করব। হ্যাঁ, ফাইনালি তাহলে এই ফর্মটা আরেকবার যদি ভি এর ভ্যালু বসায় তাহলে আসবে ডি স্কোয়ার ভাগ ডিটি স্কোয়ার, মানে অপারেটরটার একবার উপরে স্কোয়ার দিবা আর নিচে পুরো ডি এর উপরেও দিও না, ডিটির উপরে একটা দিবা আর ডি এর উপরে। কার এটা? এক্স এর। তাহলে এক্স এর ডাবল ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? ত্বরণ। তাহলে এই ত্বরণের জায়গায় যদি আমি লিখতে চাই, সরণ দিয়ে যদি লিখতে চাই, তাহলে এটা হবে ডি ডিটি স্কোয়ার অফ এক্স সমান সমান মাইনাস। একটু বড় হয়েছো, এরপরে তোমরা কেউ মেডিকেলে চান্স পাবা, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ইউনিভার্সিটি, মানে তো অনেক বড়। অতএব তোমার ধীরে ধীরে আলাদা আলাদা জিনিসগুলো পড়তে হবে। স্যার এরপরে বলেন এম দিয়ে যদি ভাগ দিই দুই পক্ষকে, তাহলে কীরকম হয়? ডি ডিটি স্কোয়ার এক্স সমান সমান মাইনাস কে ভাগ এম ইন্টু এক্স। আজকে যেহেতু এই প্রতিপাদনটা দেখাচ্ছি, পরে যখন স্প্রিং এবং একটা সরল দোলককে আমরা একসঙ্গে প্যারালালি তুলনা করব, তখন ওই জায়গাতে কৌণিক গতি ওমেগা, তারপরে এই বল ধ্রুবক কে এবং ভর এম এর মধ্যে একটা সম্পর্ক আসবে। ওই সম্পর্কটা এরকম, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ভাগ এম। ওমেগা স্কোয়ার সমান কত বললাম? কে ভাগ এম। বা বেশিরভাগ ক্ষেত্রে তোমার এরকম লেখা থাকবে ওমেগা সমান সমান রুট ওভার কে ভাগ এম। তাহলে এটা আজকের মতো মুখস্থ করো, ওইখানে যখন আসবো তখন তোমাদের ওইটা এমনিতে দেখে যাবা। বলো কে ভাগ এম সমান তাহলে কত লিখতে পারি আমরা? কে ভাগ এম সমান কত লিখতে পারি? তাহলে ডি ডিটি স্কোয়ার অফ এক্স প্লাস, যদি এরকম লিখে দিই যে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, কোনো অসুবিধা আছে? তাহলে এটুকু সমান সমান কি লিখলাম? ওমেগা স্কোয়ার, আর এদিকে ডান দিকে প্লাস মাইনাস ছিল, বামে নিয়ে এসে কি দিলাম? সমান সমান কত লিখতে পারি? স্যার এটাই হচ্ছে সেই ইকুয়েশন। লিখে পেলেন? এটাকে বলবো সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। সরল ছন্দিত গতির ব্যবকলন মানে তো ডেরিভেটিভ, এই যে ডিফারেন্সিয়েশন করা আছে তো, তাই ব্যবকলনীয়। দেখো তো ক্যামেরাতে রেকর্ড কয় মিনিট চলে? তাই 51 মিনিট। তাই তোমরা ক্লান্ত হয়ে গেছো না? স্যার শোনেন, একটা হোমওয়ার্ক দিয়ে নি।
গাণিতিক প্রবলেম না তো ভুলে যাব, তাড়াতাড়ি লিখো। কোশ্চেন এমসিকিউতে আসে, অন্যান্য অ্যাডমিশনেও দেখতে পাবা, অনেক এসছে। সিম্পল হারমোনিক মোশনে কম্পমান একটি বস্তুর বা একটি কণার গতির সমীকরণ দিয়ে দিলাম, ধরো এরকম 4 ddt স্কয়ার অব এক্স প্লাস 64 x = 0। কোশ্চেন হচ্ছে কণাটির কৌণিক বেগ কত? বেগ কত? খেয়াল করো এখানে যে ওমেগা এসছে, ওমেগারে আমরা কি দ্বারা চিনি? সে ওমেগার মানটা চেয়েছে। ওকে, অপশন দিয়ে দিই, তোমাদের জন্য ইজি হবে। অপশন এ 64, অপশন বি 16, অপশন সি 4, অপশন ডি 2 একক। ছোট্ট একটা কথা বলে রাখি, কৌণিক বেগকে কোনো দিন যদি অ্যাডমিশনে কোশ্চেনটা দেয়, তাহলে স্যার রাইটারে লিখতে পারে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক একই। হায়ার লেভেলে এটার আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলি, আঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হোমওয়ার্কটা করে নিয়ে আসবা। শুধু একটাই কথা বলি যে এখানে কোনো ধরনের সংখ্যা আছে, এখানে কোনো সংখ্যা যদি না থাকে, এদের তুলনা করার সময় এখানেও কোনো সংখ্যা থাকবে না।